ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 3 নিয়ে আলোচনা করব। কমপ্লিটিং সেন্টেন্সের এই অংশে আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো নিয়ে কথা বলবো। অ্যাজ ইফ বা অ্যাজ দো নিয়ে কথা বলার পূর্বে আমরা এর অর্থটা জেনে নিই। অ্যাজ ইফ বা অ্যাজ দো এর মিনিং হলো যেন। অ্যাজ ইফ বা অ্যাজ দো এর বাংলা অর্থ হলো যেন। এটি দ্বারা কোনো অবাস্তব, আপাত দৃষ্টিতে কোনো কিছু মনে হচ্ছে এরকম অর্থ প্রকাশ পায়। অবাস্তব বা আপাত দৃষ্টিতে কোনো কিছু মনে হচ্ছে এরকম কোনো কিছু প্রকাশ করার জন্য আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহার করে থাকি। অ্যাজ ইফ বা অ্যাজ দো এর দুটি স্ট্রাকচার রয়েছে। প্রথম স্ট্রাকচারটি আমরা পড়ে নিব। প্রথমে চলো আমরা কিছু সেন্টেন্স দেখে নিই যেগুলোতে অ্যাজ ইফ বা অ্যাজ দো বাক্য দিয়ে ব্যবহার করা হয়েছে। প্রথম সেন্টেন্সটি আমাদের আছে এ নাম্বার, হি স্পিক্স অ্যাজ ইফ। বি নাম্বার বাক্যে দেওয়া আছে শি ওয়ার্কস অ্যাজ দো। সি নাম্বার, দ্য ম্যান অ্যাক্টস অ্যাজ ইফ। ডি নাম্বার, the boy pretends as though. She says as if. He behaves as if he. আমরা প্রত্যেকটা বাক্যতেই লক্ষ্য করব as if এর আগে একটি ক্লজ দেয়া আছে, কিন্তু as if এর পরের অংশটি ব্ল্যাঙ্ক রয়েছে, অর্থাৎ শূন্যস্থান। আমাদেরকে এই অংশে একটি বাক্য বা ক্লজ বা সেন্টেন্স বসাতে হবে যেই বাক্যের আগের বাক্যের সঙ্গে মিল থাকবে, লজিক্যাল কোহেরেন্ট হতে হবে। দ্বিতীয়ত, এই বাক্যের সাথে এই বাক্যের একটা গ্রামারের মিল থাকবে। তো হি স্পিক্স অ্যাজ ইফ, হি স্পিক্স অ্যাজ ইফ এর বাংলা হচ্ছে সে এমনভাবে কথা বলে যেন, বা সে এমনভাবে বলছে যেন। এমনভাবে বলছে যেন কি? যেন সে সব জানে, যেন সে নিজেই ঘটনাটি দেখেছে, ইত্যাদি। তো আমি যদি ধরে নিই সে এমনভাবে কথা বলে বা সে এমনভাবে কথা বলছে যেন সে সব জানে, তাহলে আমি এই অংশটুকু কিভাবে পূরণ করব? আমাকে এই অংশের পূরণ করার জন্য একটি স্ট্রাকচার ব্যবহার করতে হবে টেন্সের মিল রেখে। অর্থাৎ অ্যাজ ইফের আগে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে। অ্যাজ ইফের আগের বাক্যে যদি প্রেজেন্ট থাকে তাহলে আমাকে অ্যাজ ইফের পরের ক্লজে বা পরের বাক্যে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে আমি সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন, এইভাবে আমার বাক্যটি পূরণ করতে হবে। তো আমি যে বাক্যটি লিখতে চাই সেটি ছিল কি, যেন সে সব কিছু জানে। তাহলে আমি লিখব অ্যাজ ইফ হি নো, মানে জানা, এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ, আমাকে পাস্ট ব্যবহার করতে হবে। তাহলে অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। As if he knew everything. She walks as though. She walks as though. সে এমনভাবে হাঁটে যেন সে পাগল হয়ে গেছে। অথবা সে এমনভাবে হাঁটে যেন সে ভূত দেখেছে। সে এমনভাবে হাঁটে যেন সে দুর্বল হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। তো সে এমনভাবে হাঁটে যেন সে পাগল, কিন্তু এই অর্থে এখানে আমরা দেখতে পাচ্ছি যে she walks as though সে পাগল হয়েছে বা পাগল হয়ে গেছে, as if she
became mad গেল। ঠিক এইভাবে আমাকে পরের বাক্যের ভার্বের পাস্ট ফর্ম যদি মূল ভার্ব থাকে, আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলোই মূল ভার্ব থাকলে তাহলে পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। নাম্বার সি, দ্য ম্যান অ্যাক্টস মানে হলো অভিনয় করা, কাজ করা ইত্যাদি। দ্য ম্যান অ্যাক্টস, লোকটি এমন অভিনয় করে যেন হি, আমরা লিখতে পারি লোকটি এমন অভিনয় করে যেন সে সব কিছু পারে, যেন সে সব কিছুতে দক্ষ ইত্যাদি। যেন সে অভিনেতা, যদি আমি লিখি যেন সে অভিনেতা তাহলে আমাকে কি করতে হবে, অর্থাৎ এখানে আমাকে বি ভার্ব অ্যাজ ইফ হি, আমি যদি লিখতে চাই যেন সে পাস্ট টেন্সে লিখতে যেন সে হয় অভিনেতা, তাহলে আমি অ্যাজ ইফ হি ওয়াজ অ্যান অ্যাক্টর। কিন্তু এইখানটাতে আমাকে এই ওয়াজ ব্যবহার করা যাবে না। নিয়ম হলো অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট থাকে তাহলে পরে ওয়াজ ব্যবহার না করে সকল সাবজেক্টের ক্ষেত্রে ওয়ার ব্যবহার করতে হবে। সকল সাবজেক্টের ক্ষেত্রেই ওয়ার ব্যবহার করতে হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলেও ওয়ার, সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল হলেও ওয়ার, সাবজেক্ট ফার্স্ট পারসন হলেও ওয়ার ব্যবহার করতে হবে। আবার সাবজেক্ট থার্ড পারসন বা সেকেন্ড পারসন যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমাকে বি ভার্ব অর্থাৎ হওয়া অর্থ প্রকাশ করার জন্য ওয়ার ব্যবহার করতে হবে। ওয়াজ ব্যবহার করতে পারবো না। কেন? কারণ হলো এখানে আসলে অবাস্তব বা কাল্পনিক কোনো কিছু প্রকাশ করা হচ্ছে। অবাস্তব বা কাল্পনিক কোনো কিছু প্রকাশ করার জন্য আমরা সবসময়ই সাবজেক্টের পরে ওয়ার ব্যবহার করি। সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস সামথিং বা এক্সটেনশন, সবসময়ই যদি আমি ওয়ার ব্যবহার করি তাহলে বা যে কোনো পার্সনের ক্ষেত্রে যদি আমি ওয়ার ব্যবহার করি তাহলে সেটি দ্বারা আসলে আমাকে আমার অবাস্তব বা কাল্পনিক কোনো কিছু বোঝায়, এর সঙ্গে বাস্তবতার মিল নাও থাকতে পারে। এরকম বোঝানোর জন্যই আমরা সাবজেক্ট প্লাস ওয়ার ব্যবহার করব, যদিও সাবজেক্টটি আমার থার্ড পারসন, যদিও সাবজেক্টটি আমার ফার্স্ট পারসন। ওকে, তাহলে দ্য ম্যান অ্যাক্টস অ্যাজ ইফ হি ওয়ার অ্যান অ্যাক্টর, এটি হলো আমার কমপ্লিটিংয়ের অংশ। আচ্ছা, নেক্সট বাক্য সেন্টেন্স নাম্বার ডি, দ্য বয় প্রিটেন্ডস। দ্য বয় প্রিটেন্ডস, বালকটি ভান করলো। প্রিটেন্ড মিন্স অভিনয় করা বা ভান করা। দ্য বয়, ছেলেটি অভিনয় করলো বা ভান করলো, ভান করে। ছেলেটি এমন ভান করে, ছেলেটি এমন ভান করে যেন, অ্যাজ ইফ বা অ্যাজ দো এর অর্থ যেহেতু যেন, ছেলেটি এমন ভান করে যেন সে দেখেনি, কিছু দেখেনি, যেন সে আমাকে চেনে না, অথবা যেন সে সব কিছু পারে ইত্যাদি। তাহলে ছেলেটি এমন ভান করে যেন সে he as if he saw a ghost ইত্যাদি। তাহলে এখানে আমাকে পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। সে এমন ভান করলো যেন সে ভূত দেখেছে, সে এমন ভান করে যেন সে সব কিছু জানে, সব কিছু পারে ইত্যাদি ইত্যাদি। আরেকটি উদাহরণ, she says as if, সে এমনভাবে বলে যেন সে একজন কি বলবো, যেন সে একজন বক্তৃতা বা বাগ্মী যাকে বলা হয়, যেন সে একজন বাগ্মী বা বক্তৃতা দানের পটু ব্যক্তি, দক্ষ ব্যক্তি। as if he she were
অ্যান অরেটর, অথবা পারফেক্ট অথবা স্কিল্ড স্পিকার ইত্যাদি। হি বিহেভস অ্যাজ ইফ হি, সে এমন বিহেভ করে, যেন সে আমাদের আত্মীয়, যেন সে এমন বিহেভ করে যেন সে প্রধানমন্ত্রী ইত্যাদি। সে এমন আচরণ করে যেন সে আমার ভাই ইত্যাদি, যেন সে আমার বন্ধু, যেন সে সবার বন্ধু, যেন সে একজন লিডার। তো হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার আ লিডার। ওকে, তো এইভাবে আমরা যদি কোনো অ্যাজ ইফ বা অ্যাজ দোর যুক্ত বাক্যের আগের অংশে প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে আমরা কমপ্লিটিং সেন্টেন্স করতে পারি। এরপর দ্বিতীয় অংশ হচ্ছে, যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো এর বাক্যগুলো প্রেজেন্ট টেন্স না হয়ে বা প্রেজেন্ট ফর্মের না হয়ে পাস্ট ফর্মের থাকে, তাহলে কি করব? অর্থাৎ স্ট্রাকচারটা যদি এরকম হয়, সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন প্লাস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো প্লাস, তাহলে আমি দ্বিতীয় অংশে কি ব্যবহার করব? দ্বিতীয় অংশের এই অংশটুকু আমাকে পূরণ করতে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস এক্সটেনশন, এই অংশটুকুকে আমাকে এইভাবে পূরণ করতে হবে। অর্থাৎ সাবজেক্ট অ্যাজ দো বা অ্যাজ ইফ এর পরের অংশে তখন আমাকে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। যদি কি হয়, অ্যাজ দো বা অ্যাজ ইফের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে। অ্যাজ দো বা অ্যাজ ইফের আগে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট পারফেক্ট হবে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, she spoke as if, সে এমনভাবে কথা বলল যেন সে সব কিছু জানতো। তাহলে আমাকে, যেহেতু আমার এখানে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে V2, তাহলে আমাকে পরের অংশে সাবজেক্ট প্লাস হ্যাড এবং V3 ব্যবহার করতে হবে। জানার ইংরেজি নো, তাহলে আমি লিখব সাবজেক্ট she had, নোর পাস্ট পার্টিসিপল known, সব কিছু এভরিথিং। as if she had known everything। আমরা আরেকটি উদাহরণ দিতে চাই, he acted, এটি হলো পাস্ট ফর্ম। as though, he acted as though, এইখানে ডট ডট থাকবে, আমাকে পূরণ করতে হবে। সে এমন অভিনয় করলো যেন সে একজন অভিনেতা। তাহলে এই অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, পরের অংশে আমাকে কি করতে হবে? হি সাবজেক্ট প্লাস হ্যাড, যেন সে হয় একজন অভিনেতা। আচ্ছা, আমরা সে হয় হি ইজ অ্যান অ্যাক্টর, এটা হলো আমাদের মূল বাক্য। সে হয় একজন অভিনেতা, কিন্তু এখানে আমাকে এই অংশটুকুকে এইভাবে লেখা যাবে না।
কারণ কি? কারণ হচ্ছে আমাকে অ্যাজ দোর পরের অংশে ব্যবহার করছি এবং অ্যাজ দোর আগে পাস্ট ইনডেফিনিট টেন্স আছে। সুতরাং আমাকে কি করতে হবে? এই ভার্বটির পাস্ট পারফেক্ট ফর্মে লিখতে হবে। এটা ছিল সাধারণ বাক্য, মানে সাধারণ যে ইনডেফিনিট টেন্সের বাক্য, সে হয় একজন অভিনেতা, হি ইজ অ্যান অ্যাক্টর। কিন্তু আমি এখানে সেটা ব্যবহার করতে পারবো না। এই ভার্বটা কি টিকে আমার এই স্ট্রাকচারে ব্যবহার করতে হবে। তাহলে অ্যাজ ইফ হি হ্যাড, এই অ্যাম ইজ আর ওয়াজ, অ্যাম ইজ আর হচ্ছে প্রেজেন্ট, ওয়াজ ওয়ার হচ্ছে তার পাস্ট, আর বিন হচ্ছে এর পাস্ট পার্টিসিপল। আমাকে পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, অর্থাৎ অ্যাজ দো হি হ্যাড বিন, হি হ্যাড বিন অ্যান অ্যাক্টর। ওকে, হয়ে গেল। Number C, she behaved as if, she behaved as if সে এমন আচরণ করলো যেন সে আমাকে চেনেই না। তাহলে সে আমাকে চিনে না, এই স্ট্রাকচারটি, এই বাক্যটি আমার সাধারণ বাক্য ছিল হচ্ছে she does not know me, কিন্তু অ্যাজ ইফ এর পরে হওয়ার কারণে আমাকে লিখতে হবে she had, ডাজ এর বদলে had, তারপরে নট, নোর V3 ব্যবহার করতে হবে। অর্থাৎ আমাকে বাক্যটি লিখতে হবে she had not known me, অর্থাৎ সে আমাকে চিনেই না, এরকম আচরণ বা ব্যবহার করলো সে। তো আমরা এই স্ট্রাকচারটি আবারও রিক্যাপ বা পুনরালোচনা করি। যদি আমার অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে প্রেজেন্ট ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে পরে আমাকে সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন, অথবা সাবজেক্ট প্লাস হওয়ার ক্ষেত্রে অর্থাৎ বি ভার্ব এর ক্ষেত্রে ওয়ার ব্যবহার করতে হবে সবসময়, ওয়ার প্লাস এক্সটেনশন। আর যদি আমার অ্যাজ ইফ এর আগের ভার্বটি পাস্ট ইনডেফিনিট হয়ে থাকে, পাস্ট ইনডেফিনিট টেন্সের হয়, তাহলে কি হবে? তাহলে আমার পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস এক্সটেনশন। এটি হলো অ্যাজ ইফের প্রথম নিয়ম, আর এটি হলো অ্যাজ ইফের দ্বিতীয় নিয়ম। এভাবেই আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত বাক্যগুলোকে কমপ্লিট করতে পারি। ঠিক আছে, তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।